উনি একটা টক শোতে মানে হাদির হত্যাকাণ্ড, আমরা হাদির প্রতি অবশ্যই আমাদের শক্তি, এই প্রশ্নটি আমি রেখেছিলাম, আচ্ছা আপনি বলেন। আমি এই জায়গাটাতে বলি, সেটি হচ্ছে কি উনি একটা টক শোতে বলেছিলেন যে হাদিকে গিনিপিগ বানানো হয়েছে। গিনিপিগ তো উনি কোনো মানে তাকে আন্ডার এস্টিমেট করার জন্য বা হেয় প্রতিপন্ন করার জন্য এই শব্দটা ইউজ করেননি, দুঃখিত। এটা তো সারা বাংলাদেশের মানুষের একটি বড় অংশ বলছে যে হাদি ক্রস ফায়ারের শিকার। কি ধরনের ক্রস ফায়ার? তাকে দেওয়া হয়েছে ইচ্ছা করে বা হত্যা করা হয়েছে যে কোনো একটা বিশেষ গোষ্ঠী নির্বাচনকে বানচাল করার জন্য, এবং নির্বাচনকে বানচাল করার জন্য যে হাদি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে হাদির বড় ভাই বলছেন যে সরকার এখনো পর্যন্ত ধরতে পারেনি হত্যাকারীদের, নানান ধরনের নানান কথাবার্তা বলছে, আমি বলিনি একটু। এবং সেই জায়গা থেকে হাদিকে কি বলা যায় একটা বলির পাঠা বানানো হয়েছে। সবাই বলির পাঠা বলছে, মনি আপা বলেছেন গিনিপিগ। না আমরা মনে আপনাকে সময় দেব আবার, আমি প্রশ্নটি আরো একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে গিনিপিগ তো আমরা জানি যে পরীক্ষা চালানো হয় যে বস্তুর উপর, দেখি কি হয়। তো এই পরীক্ষাটি তো নানাভাবে হতে পারে, যদি আপনি যেটা বললেন যে নির্বাচন বানচাল করবার জন্য, এইখানেও কিন্তু নানা গোষ্ঠী আছে। তো যেমন যদি বলি যে পলাতক শক্তি যে আওয়ামী লীগ, তারা হতে পারে, এবং ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা পাওয়া গেছে, সেটাই বলছি। বিএনপি কে যারা এখন মূল প্রতিদ্বন্দ্বী মনে করছে তারা হতে পারে। এখন এই যে আওয়ামী লীগ শক্তি, তারা বিগত 17 বছর গালিগালাজ করেনি, বা এটা মনে আপা বললেন, এখন হয়তো তারা সময় পেয়ে করছে কিনা। এখানে একটা লাইন ভুল হয়েছে, যে লাইনটা আমি বলতে চাই, এই যে যারা গালাগালি করে না, বলছে না যে আমি ছাত্রলীগ করলেও আপনাকে পছন্দ করি, আমার কাছে মনে হয় এরাই হচ্ছে সেই গুপ্ত তারা। তাদের তো অনেক সময় ছিল, কারণ তাদেরকে অর্থ দেওয়ার মতো লোক ছিল, তাদের কিন্তু আওয়ামী লীগের ওই অর্থ তারা লুটপাট করতে যায় নাই। সো যায় নাই যেহেতু, তারা কিন্তু তারা শুধু খরচটা নিয়েছে, এবং ফেসবুক টুইটার যার যেটা কাজ ছিল দায়িত্ব নির্দেশিত, তারা সেটাই পালন করেছে, এবং এই তারাই এখন আমাকে গালাগালি করছে। আচ্ছা, স্পষ্ট করে বলতে গেলে এখন বিএনপি কাদের মূল শত্রু? অভিন্ন শত্রু কয়েকটা শত্রু আমি স্পষ্ট করে বলি। জামায়াতের মূল টার্গেট, এনসিপির মূল টার্গেট। আচ্ছা, তারেক রহমান যে ফিরে আসলেন, যে কথাগুলো একটু আগে আমি বলছিলাম, যে তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের যে সহিংসতামূলক রাজনীতি, নির্বাচনকে বানচাল করার জন্য কয়েকটা বিশেষ শক্তি কাজ করছে, এবং মানে স্বাধীনতা বিরোধী শক্তি। আচ্ছা, সবাই যখন ওয়েলকাম জানাচ্ছি, তারেক রহমানকে সন্দেহের চোখে দেখার কি আছে? সন্দেহের চোখ জামায়াতের আমির বললেন না ডাক্তার শফিকুর রহমান গতকালই, যে তিনি নজরদারি করবেন এই পরিকল্পনা। হ্যাঁ, নজরদারি করা কি আছে? নজরদারি কখন করা হয়? নজরদারি শব্দটাকে আমরা পজিটিভলি নিই, ইতিবাচক দেখি আমরা আপাতত, যে তিনি দেখতে চান যে কিভাবে কাজ করেন, রাষ্ট্রের বিপক্ষে যারা কাজ করে তখনই নজরদারি বলা হয়। না, আমিও তো বললাম যে তারেক রহমানকে দৃশ্যমান কিছু দেখতে হবে, আমি তো বলিনি যে আমরা নজর রাখবো। আচ্ছা, জামাত অবিশ্বাসের সঙ্গে সন্দেহের সঙ্গে নজর রাখবো, তার মানে কি তিনি বলতে চাচ্ছেন যে জামাত মানে বিএনপি ভারতের সঙ্গে হাত মিলায় কিনা, অথবা বিএনপি ইসলামী শক্তি, সোকল ইসলামী শক্তি যেগুলো আছে তাদের বিরুদ্ধে কাজ করে কিনা? জি, আমরা এগুলো শুনবো। মনে আপা, আমি আরেকটি প্রশ্নে চলে যাই, যেটি পান্না ভাইকেও করেছিলাম। সেটা হচ্ছে এই যে বিএনপি জামাতের দূরত্বটা কিভাবে তৈরি হলো। সঙ্গে আমি আমার আরেকটি প্রশ্ন যুক্ত করি, সেটা হচ্ছে এইটি কি মানে বিএনপি জামাতের হাত ছেড়ে দিল, না জামাত হাত ছেড়ে সরে গেল, নাকি সামনের নির্বাচনটা একপক্ষীয় হয়ে যায় কারণে জনগণকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য একটা মানে মেকিং, যে না, আমি আপনার এটা মনে করছি না, আমি এটাই মনে করছি জিও পলিটিক্সটাকে। আচ্ছা, বিএনপি বা জামাত কিছুই না, এখানে আমরা তিনজন আছি। আপনাকে যদি কেউ বলে, ধরেন আমি সর্বোচ্চ শিক্ষিত, আপনাকে যদি বলে যে আরে মনি আপা কি পড়ালেখা করছে ওই জায়গাটায়, আপনার শিক্ষার ব্যাপার কম আছে, ধরেন আপনার এইখানে বসাই দেবো, আপনি খালি আমাদের সঙ্গে মিল থাকেন, আপনার মধ্যে কিন্তু ওই জিনিসটা কাজ করতেই পারে, এটা করাটা অস্বাভাবিক কিছু না। এখানে যারা খেলছে তাদের শক্তি অনেক বেশি, এবং তারা যে বলছে যে তুমি ওকে ছেড়ে আসো, তোমাকে আমি এইখানে নিয়ে যাচ্ছি। আপনি আপনার হিসাব করেন, কিছুদিন আগে জামাতের সেক্রেটারি জেনারেল তাহের সাহেব উনি বলছিলেন না, আমাদের এখন কত বিদেশিরা আমাদের সঙ্গে প্রতিদিন বসছে, প্রতিদিন কথা বলছে, আমরা এখন বাইরে গেলে আমাদের সম্মান অনেক বেশি। আমরা কয়দিন পরে এই যে কয়দিন পরে এই জিনিসগুলো, আমি তাদেরকে ওই দোষটা দিই না, তবে এইখানে তারা এটা করতে পারতো। সম্পর্কের থাকলে কোনো ক্ষতি হয় না। লাইক আমি আপনাকে 90টা ধরি, 90-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ বিএনপি একসাথে মিলে কাজ করছে। যখন 91 নির্বাচন হলো, তখন আমরা ইউনিভার্সিটির ছাত্রী, তখন আপনার সমস্ত পত্রিকাগুলো, পান্না ভাই মনে আছে আপনার, সব পত্রিকাগুলো লিখতো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এবং আওয়ামী লীগের নেতারা কে কোন মন্ত্রী হবে এই লবি চালায় যাইতো, পত্রিকা এটাও আসতো মাঝে মধ্যে, এবং বিএনপি বিরোধী দল হবে এটা সব পত্রিকা লিখতো। একমাত্র নতুন তখন ইনকিলাব পত্রিকাটা ওইটাই কিছু লিখছে যে বিএনপি এবার আসতে পারে, তো এইটা ও তার হিসাবে ওইভাবে বলছে। কেউ ওরকম পাত্তাও দেয় না, বিএনপি নিজে ওরকম পাত্তা দিচ্ছে বলে মনে হয় না, বরং বিএনপি বিরোধী দল হলে খুশি হইতো। বিরোধী দলের যতগুলো আওয়ামী লীগ মন্ত্রী সভাও সেট করে রেখেছিল, সেইখানে কিন্তু বিএনপি আসছে,
তো ইলেকশনের আগের দিন পর্যন্ত কিন্তু এরশাদ পতনের পরে বিএনপির সাথে আওয়ামী লীগের চরম কোনো লাগালাগি ছিল না, সবাই সবার মতো নিজের নির্বাচনটা করছিল এবং 3 দলীয় জোটের রূপরেখাটা ইলেকশনের পরে যেই ক্ষমতায় আসুক তাদের মাধ্যমেই একদল বিরোধী দল হবে, একদল সরকারি দল হবে, এরা মিলেই এটাকে ঠিক করার কথা ছিল। এখন আপনার বিএনপি ক্ষমতায় আসলো, এমন তো হতে পারতো না, এই সুন্দর সম্পর্কটা তো থাকতে পারতো এখনো, কিন্তু কেন সুন্দর সম্পর্কটা থাকলো না এটা আসলে আমরা জানি না। তবে কিছুই যে বুঝি না তা না, ওই যে বলে না যে গ্রামে এক লোক অত্যাচারী এক স্বামী, তো ওয়াইফ এত ভয় পায় রাতে, অনেক রাতে বাড়ি ফিরে স্বামী, তো ওয়াইফের সবাই খাওয়া শেষ, খালি স্বামীর তরকারিটা আছে, বিড়ালে মুখ দিয়েছে, ছেলে দেখে ফেলেছে, এখন তরকারি রান্না করার মতো সময় নাই তার, হাজব্যান্ড চলে আসছে, তো তখন ওই তরকারি উপর থেকে সরায় হাজব্যান্ডে খাওয়াচ্ছে, এখন ছেলে বলছে কইলে মায়ের খায় আর না কইলে বাপে জুঠা খায়। তো বাংলাদেশের আমাদের অবস্থাটা এখন এমন হয়েছে যে আমরা যদি কই তাহলে মায়ের খায়, না কইলে বাপে জুঠা খায়। তো বাপে জুঠা খাওয়াই ভালো, আমরা দেখি নির্বাচন পর্যন্ত কি হয়। তবে আমি রিকোয়েস্ট করব যে ব্যক্তি আমাদের মতো 2-4 জনকে ঘায়ল করে যদি আপনারা মিল থাকেন তবুও ভালো, দেশের মঙ্গল হোক। আমি আরেকটা প্রশ্ন করি, যেহেতু একটু বেশি সময় দেব এখন, পরে পানাবারের কাছে যাব। সেটা হচ্ছে আজকে ইংলিশ ডেইলি নিউ এজ পত্রিকা একটি কার্টুন ছেপেছে, কার্টুনে যদি দেখা যায় জামাতের আমিরের পায়ে বল, তার কাছে বল নিয়ন্ত্রণে, তারেক রহমান পেছনে বল নেওয়ার জন্য তাক করে আছেন এবং শেখ হাসিনা উকি মেরে দূর থেকে দেখছেন। তো তিনি দেখছেন, সেটা যদি অভ্যন্তরীণ মাঠের ভেতরের ইয়াটা একটু ব্যাখ্যা করবেন কি, যে আসলে কি এখন জামাতের আমিরের পায়ে বল, কি মনে হয় আপনার? আমি আরেকটা গল্প বলতে চাই, ওই যে রাজা মিয়া যে গোল করে অনেক সময় নিজে কিন্তু উল্টা পিঠের গোল করে অভ্যাস হয়ে যায়, পায়ে থেকে বল নামায় না। জামাত এতদিন যত কাজ করেছে, জামাতের কিন্তু অনেক দিকে পজিটিভ আছে, যেমন পজিটিভ নির্দেশিত দল, এটা আমাদের দলে নাই। জামাতের এখন যদি 50 জনকে বসায় দেয়, 50 জন নতুন লোক আনে এবং পান্না ভাইকে যে পছন্দ করে না বা আমি মনিকে যে পছন্দ করে না, আমার নামটাও যদি দেয়, দেখবেন না ওই এলাকার জামাতের যে আমির আমাকে আইসা বলবে যে এই জায়গায় আমি এইটুকু কাজ করছি, আপনার জন্য আমি কি করতে পারি। আমরা তার প্রমাণ হিসেবে আমরা আমার দেশের সাংবাদিক অলিউল্লাহ নোমানকে দেখলাম, এরকম আরো 2-1 জনকে আমরা দেখবো হয়তো সামনেই। তো এটা জামাত করে, কিন্তু বিএনপি করে না। জামাতের তো সামনের দিকে আগানোরই কথা, কিন্তু সে কিন্তু তার ওই যে একটা জায়গায় অনেক আছে। যদি এটা মনে করা হয় যে তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন, বিশাল জনগোষ্ঠীর একটা অংশ, বা আমি লাখ 30-40-50 লাখ যাই ধরি না কেন, হয়েছে, এটা সত্য কথা, এবং অভাবনীয় রিসেপশন হয়েছে, এটাও সত্য কথা। কিন্তু এই রিসেপশন দিয়ে, এই যে মানুষের উপস্থিতি দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে না। অনেক চ্যালেঞ্জ, অভ্যন্তরীণ কোন্দল থাকবেই, বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলোতে অভ্যন্তরীণ কোন্দল থাকবে, গ্রুপিং উপগ্রুপিং এগুলো থাকবে। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে চরমপন্থার উত্থান, সহিংসতা, সেইগুলোকে তিনি মোকাবেলা করবেন কিভাবে। দেখুন, চ্যালেঞ্জ নেই, কিন্তু আমি আজকেই পড়ছিলাম, আমি কয়েক ঘন্টা আগে আল জাজিরা একটা রিপোর্ট প্রকাশ করেছে, ইউরেশিয়া রিভিউ একটা নিবন্ধ দিয়েছে, আপনার দ্য স্টেটসম্যান এটা দিয়েছে। তারেক রহমানের সামনে যে চ্যালেঞ্জগুলো মূলত এটাই, যে অস্থিতিশীল বাংলাদেশ, এর জন্য তিনি সাধারণ মানুষকে কীভাবে আস্থায় নিয়ে আসবেন যে তিনি এগুলো ওভারকাম করার জন্য যথেষ্ট। এবং দলের মধ্যে গ্রুপিং উপগ্রুপিং এগুলো থাকবে, আমি বলেছি, এগুলো সবাই জানে, কিন্তু দলের মধ্যে আরেকটি সমস্যা আছে, এটা প্রিয় হোক অপ্রিয় হোক বাস্তবতা, বিএনপির মধ্যে কিন্তু এখনো 2টি ধারা বিভক্ত, একটি হচ্ছে জামাত বিরোধী আর একটা জামাত পন্থী। বিএনপির মধ্যে জামাতপন্থী অবশ্যই, আচ্ছা, এটা তো নতুন কিছু না, তাই না? যখন বিএনপি 4 দলীয় জোট সরকার গঠন করলো, জামাত অংশীদার ছিল, তখন কি সবাই মনে প্রাণে চেয়েছিল, বিএনপির সবাইকে মনে প্রাণে চেয়েছিল যে জামাতের সঙ্গে ঐক্য হোক, জামাতের সঙ্গে সরকার গঠন করুক? নিশ্চয় না। এবং আমি তাই বলে এই বলছি না যে বিএনপির মধ্যে একটি অংশ পুরোপুরি জামাতপন্থী, মানে জামাতকে সাথে নিয়ে হাঁটতে চায়, রাজনীতি করতে চায়, তারা মনে করে জামাতের সঙ্গে ঐক্য করলে ভোটের রাজনীতি সহজ হবে ইত্যাদি। কিন্তু আসলে যেটুকু লুজার হওয়ার বিএনপি হয়েছে কিন্তু এই গত না। ইন্টারেস্টিং একটা পয়েন্ট এনেছেন, আমি আরেকটু জানতে চাই আর খোলাসাভাবে, সেটা হচ্ছে এই যে বিএনপি জামাতের যে দূরত্ব তৈরি হলো, এই দূরত্ব নিয়ে নানা কথা আছে। তো প্রথম যদি সরল বাক্যে আমি প্রশ্ন করি যে এই দূরত্বের জন্য দায়ী কারা? আসলে দূরত্বের জন্য আমি দায়ী করবো না, দূরত্বের জন্য আমি তো ওয়েলকাম জানাবো। আচ্ছা, এই তো মানে মূল কারণ তো ওয়েলকাম জানাবো। যারা প্রভাব বিস্তার করেছে সেটি হচ্ছে জামাত বিরোধী, যারা একেবারে মনে প্রাণে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে যারা। এখন বিএনপি তো আসলে লাভ কিছু হয়নি, বরঞ্চ বিএনপিকে ব্লেম নিতে হয়েছে 2001 থেকে শুরু করে যে
26-এ যেতে যাচ্ছি আমরা, 25 বছর বিএনপিকে ব্লেম নিতে হয়েছে নিজের কাঁধে। না, আমরা তো এখন দেখেছি ভোটের দুঃসময় রাজনীতিতে- ব্লেম নিয়েও বিএনপি কিন্তু হাত ছাড়েনি। সেক্ষেত্রে এসে বিএনপি কি হাত ছেড়ে দিল, নাকি জামাত মনে করলো যে আমাদের না না, জামাত শেষ শেষ এখন? পর্যন্ত সাথে থাকতে চেয়েছে। জামাত শেষ এটা তো 2022-21-এর দিকে বোধহয় চূড়ান্ত, নাকি মনে হয় সম্ভবত 21-22-এর দিকে চূড়ান্ত ভাবে বিচ্ছেদ ঘটলো আর কি। হ্যাঁ, ডিভোর্স হলো। অনেকদিন দুই পক্ষের কাউকে কেউ মিটিং এ ডাকে নাই, হ্যাঁ, যায় হ্যাঁ, নাই, কিন্তু চূড়ান্ত বিচ্ছেদ সেটাও বলা যাবে না। সেটা 5 আগস্ট কারণ পরেই যদি সেটা বিচ্ছেদ হতো, না, 5 আগস্ট পরে না। আমি বলি যদি সেটা হতো তাহলে 18 শেষ নির্বাচন, 18 আগে থেকে কিন্তু মিটিং এ ডাকাডাকি হয় না। না, আমি বলছি কিন্তু চূড়ান্ত- 18-তে কিন্তু 25 জনকে মনোনয়নটা বিএনপি দিয়ে বিএনপি দিয়েছিল, এবং তারাও ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিল। ভোটের রাজনীতিতে বিএনপি জামাতের কয় শতাংশ ভোট নিয়েছে? জামাত নিজের কত শতাংশ ভোট? 4, 5, 6, এর তো বেশি না। এখন আমি ধরলাম যে 10, 11, 12, যদিও জরিপগুলোতে দেখা যাচ্ছে যে বিএনপি এবং জামাত খুব কাছাকাছি। আমি জানি না এই জরিপগুলো কিভাবে হচ্ছে, আমি জানি না। জরিপ নিয়ে সারা বিশ্বেই এক ধরনের কন্ট্রোভার্সি আছে। তারপরে জরিপে একটু ধারণা নেওয়ার জন্য জরিপকে মূল্যায়ন করা হয়, বিভিন্ন ধরনের জরিপকে। এখন বিষয় হচ্ছে তারা আসলে কি চাইবে, যারা জামাতপন্থী, এবং তাদের মধ্যে ঘরের শত্রু বিভীষণ একটা কথা আছে না, আছে তো। সেই জায়গাটিতে তারেক রহমানকে পরিষ্কার করতে হবে, শুধু মুখে বললেই হবে না। আল জাজিরা, দ্য স্টেটসম্যান, ইউরেশিয়া রিভিউ যা বলছে, দুটো বিষয় তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ, নির্বাচনকে কেন্দ্র করে এবং দলের জন্য কেন্দ্র করে। একটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে সহিংসতা, হাদি হত্যাকাণ্ড, দীপু দাসকে কিভাবে হত্যা করা হয়েছে আমরা জানি। তারপরে লক্ষ্মীপুরের হ্যাঁ, বাচ্চা দুটাকে কিভাবে হত্যা করা হলো আগুনে পুড়িয়ে, দুটি গণমাধ্যমের উপরে যেভাবে জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটনা হলো, গণমাধ্যমের উপর আক্রমণ এই প্রথম না, 5 আগস্ট থেকে শুরু হয়েছে। কিন্তু এটা 5 আগস্ট থেকে শুরু কেন? আওয়ামী লীগ সরকার সময় তো ওরে তো হয়েছে। হ্যাঁ। আমি রিসেন্ট ঘটনাগুলো বলছি। আওয়ামী লীগের সময় কিন্তু গণমাধ্যম জ্বালিয়ে দেওয়া হয়নি। নয়াদিগন্ত অফিসে বোধহয় আগুন দেওয়া হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়নি পুরোপুরি, কিন্তু আগুন দেওয়া হয়েছিল। আমার ঠিক খেয়াল নেই, হতে পারে বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত বন্ধ করে আগুন দেওয়া দেওয়া হয়েছে, হয়েছিল। চ্যানেল 1 আগুন বন্ধ করে দেওয়া দেওয়া হয়েছে। সংগ্রামের সম্পাদককে হ্যাঁ, না, আগুনের ঘটনা নয়াদিগন্তে হয়েছে, আমি সেটা বলছি। হ্যাঁ, সংগ্রামের সম্পাদককে ধরে নেওয়া হয়েছিল অফিস থেকে। আওয়ামী লীগ তো নির্যাতন করেছেই সাংবাদিকদের উপরে, গণমাধ্যমের উপরে। এটা অপ্রিয়, মানে প্রিয় অপ্রিয় যেভাবে ধারণা করি, এটা বাস্তবতা। কিন্তু 5 আগস্টের পর যা ঘটে চলেছে, এটা তো আনবিলিভেবল। কোন অবস্থাতে এগুলো মানা যায় না। যাই হোক, এখন বিষয় হচ্ছে কি, তারেক রহমান কি শুধু বক্তব্যের মধ্য দিয়েই মানুষের মন জয় করবে, নাকি তাকে দৃশ্যমান কিছু দেখাতে হবে? তিনি যেমন তার এই বক্তব্যকে অনেকেই ওয়েলকাম জানাচ্ছে, আমিও নিঃসন্দেহে ওয়েলকাম জানাই। অবশ্যই প্রতিহিংসার শব্দগুলো তেমনভাবে উচ্চারিত হয়নি। সবচেয়ে বড় কথা, আমাকে যেটি নাড়া দিয়েছে, তার সদিচ্ছার প্রতিফলন আমি দেখতে চাই। আমাকে যেটি নাড়া দিয়েছে, মার্টিন লুথার কিং এর যেই উক্তিটি উনি নিয়ে এসে তারপর উনি কথা বলেন। মার্টিন লুথার কিং বলেছেন, আই হ্যাভ এ ড্রিম, উনি বলছেন, ইউ হ্যাভ এ প্ল্যান। এবং মার্টিন লুথার কিং এর নাম উচ্চারণ করে বলছেন। একজন নেতা যদি তার ওই জায়গাটিতে ধারণ করেন, আমি বিশ্বাস করব কোনো চ্যালেঞ্জ থাকবে না। মানে অনেক ধরনের প্রতিবন্ধকতা আসবে, কিন্তু চ্যালেঞ্জ থাকবে না। কিন্তু আদৌ তিনি পারবেন কিনা, তার কারণ দেখুন, আমি এই শব্দটা আশা করিনি। তাদের হয়তো স্ট্যান্ড এটাই যে 71-এর মতন যেভাবে আমরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, 24-এর স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করেছি। আপনি যাই বলেন না কেন, আমি কোনো কিছুর সঙ্গে কোনোভাবে 71-এর সঙ্গে 24 মেলাবো না। 24 অবশ্যই একটা বড় গণ অভ্যুত্থান, একটা গণ আন্দোলন, নিঃসন্দেহে, কিন্তু 71-এর সাথে আমি মিলাবো না। এখন আমি এই কথা কেন বলছি, তারেক রহমান কেন এটি উচ্চারণ করলেন? এই কারণে উচ্চারণ করলেন, বিএনপি এখনো দ্বিধাগ্রস্তের মধ্যে আছে, এখনো কনফিউশনের মধ্যে আছে। ভোট আমাকে নিতে হলে কার ভোট দরকার? আমি কি তুলনা না করলে, খুব বড় আকারে না দেখালে, তাহলে কি যে ইয়াং জেনারেশন, তাদের একটি বিশেষ অংশ যে উদ্দেশ্যে এই গণঅভ্যুত্থান ঘটিয়েছিল, এবং দেখবেন তাদের একটি বড়, আমি সবার কথা বলছি, ইয়াং জেনারেশনের একটি বড় অংশ স্বাধীনতা বিরোধী। উনি কি তাদেরও মন জয় করতে চান? আজকে এনসিপি বা ছাত্র সমন্বয়করা কেন এত সমালোচিত হয়েছেন 71-এর জায়গায় 24-কে রিপ্লেস করার ক্ষেত্রে, তাই না? তারপরে আপনার যে মবক্রেসি, বাক স্বাধীনতা হরণ, গণমাধ্যমের উপর হামলা, এসবের কারণেই তো এই এনসিপি নেতারা বা এনসিপি সমালোচিত হয়েছে। এখন যদি সবাইকে মনোতুষ্ট করতে হয়, এবং করুন, সমস্যা নাই, ভোটের রাজনীতি অনেক সময় সবাইকেই হাতে রাখতে হবে, বা নতুন যে পরিকল্পনা দিবে, বৈষম্য রাখা যাবে না। এবং আমার কাছে মনে হয়েছে যে অত ব্যাখ্যায় না গেলেও তিনি একটি সমতা ভিত্তিক সমাজ বিনির্মাণের কথা বলেছেন, সমতা ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের কথা বলেছেন। কিন্তু তার জন্য তাকে দৃশ্যমান কিছু করতে হবে। এবং আমি এটা বলে শেষ করছি, দ্য স্টেটসম্যান, ইউরেশিয়া কিংবা আল জাজিরা বলে, মানে আমি যেটুকু আজকে দেখেছি, যে চ্যালেঞ্জ হিসেবে বলছে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সেটাকে তিনি কিভাবে মোকাবেলা করবেন, মানুষের মন কিভাবে জয় করবেন। পাশাপাশি জামাতের যে চ্যালেঞ্জ, জামাত যে বিভিন্ন জরিপে খুব কাছাকাছি, এবং জামাত আর কোনো খেলে কিনা। হাদি ভাই যেটি বলেছেন যে নির্বাচনকে বানচাল করার জন্য
হাদির হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং তার জন্য পরোক্ষভাবে সরকারকে দায়ী করেছে, যেহেতু হাদির হত্যাকাণ্ড মানে হত্যাকারীদের ধরা হয়নি। সো এই যে খেলাগুলো সামনে আছে, উগ্রবাদী গোষ্ঠী যে আমাদের সংস্কৃতির উপর হামলা করছে, এইগুলোকে তারেক রহমান কিভাবে চ্যালেঞ্জ করবেন? যদি উনি সত্যি সত্যি মার্টিন লুথার কিং এর উক্তিটি ধারণ করেন, তাহলে অবশ্যই মানুষের সামনে তার যে অ্যাক্টিভিটিস 2 মাসের মধ্যে এটা দেখাতে হবে। এমনকি নির্বাচন নিয়েও সংশয় আছে। আচ্ছা, যে আমরা নির্বাচন নিয়ে সংশয়ের কথা আমরা শুনবো পরবর্তী পর্বে। মানে আপা, যদি আপনি বলতেন যে চ্যালেঞ্জের কথা, আপনিও বলছিলেন, মঞ্জুরুল আলম পান্নাও বললেন, এবং পান্না ভাই স্পষ্টভাবেই বলেছেন যে অভ্যন্তরীণ চ্যালেঞ্জের চেয়ে এই যে জামাতপন্থীদের উত্থান বা আদার্স যে মানে অস্থিরতা, এগুলো কিভাবে মোকাবেলা করা যায় বা আপনাদের পরিকল্পনা কি চান? দেখেন, আমি একটা কথা বলি যে সত্যকে আপনি যেভাবেই নেন না কেন, যে দিক দিয়েই ধাবিত করেন না কেন, সত্য কিন্তু টুডে টুমোরো প্রকাশ পাবে। এটা সত্য নেচার, চরিত্র। ঠিক তেমনি মিথ্যাটাকেও আপনি যেভাবেই নেন না কেন, যতই প্রলেপ দেন না কেন, মিথ্যা একদিন প্রকাশ পাবে। যে মিথ্যাগুলো কিন্তু এখন প্রকাশ পাওয়া শুরু করেছে অনেকখানে। আমি শুধু এইটুকু বলতে চাই যে বিএনপির আরও একটু চৌকস হতে হবে। চৌকস আমি সারাউন্ডিং পিপল অফ তারেক রহমান, আমি তাদের কথাও বলছি। চৌকস হতে হবে। আপনার যেখানে যেটাকে দিয়ে যেটাকে কাটা দিয়ে কাটা তুলতে হয়, এটা হলো আমার হিসাব। সেই জায়গাটায় তারা বেশ সবল থাকবে এবং খুব সচেতনভাবে কাজ করতে হবে। ভীষণ সমস্যা। আমি যখন আওয়ামী লীগের 15.5 বছর, আপনারা দেখেছেন, পান্না ভাই আমার অনেক টকশোর অ্যাঙ্কার ছিলেন। আমি যেভাবে কথা বলে মাঝে মাঝে আমি অবাক হতাম। আমি যে আজকে শেখ হাসিনার নামে এত বড় একটা কথা বললাম, আমি ফেসবুকে কোনো রিভারগেশন দেখলাম না, বরং আমাকে তখন আমার ফেসবুক আরও অনেক জনপ্রিয়। আমার ফেসবুকে ফ্যান পেজে প্রায় 1 মিলিয়ন ভিউয়ার্স আছে এবং পিওর এগুলা, আমার কোনো কেনা টেনা কিছু না। সেখানে কেউ এই যে 200, 500, 700, 1000 যে কমেন্টস, কোথাও কোনো বিপক্ষে লেখা নাই। আমি অবাক হতাম। ছাত্রলীগ, যুবলীগ এরা কেউ লেখে না, বরং 2-4 জন লিখতো এরকম যে আমি যদিও আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, কিন্তু ব্যক্তিগতভাবে আপনাকে পছন্দ করি। বিশ্বাস করেন, বয়সটা আরও 20 বছর 15 বছর কম ছিল। আমি না গদগদ হয়ে যেতাম, মনে মনে ভাবতাম, আরে এরা কি ভালো কথা বললো। যে কোনো মানুষের দেখবেন ভালো কথা শুনলে ভালো লাগে। তখন আমার বয়সটাও কিন্তু আরও 15-20 বছর কম ছিল। আমি কোনো বাজে কথার শিকার হতাম না। আমি এখন যে বাজে কথার পাহাড়ের মধ্যে বসবাস করছি, একদম এভারেস্টের মতো। আমি আমার 14 গোষ্ঠীর, আমার জন্মেও আমি এরকম বকা আমি জানি না, এটা আপনারা বলবেন, পান্না ভাইরা বলবে, আমি জানি না। তবে আমি এইটুকু বুঝি, যখন একটা গালি শুরু করে তখন মৌমাছির মৌচাকের মতো একদম জোয়ার বয়ে যায়। এবং আমি এইটুকু বুঝতে পেরেছি, গুপ্ত রাজনীতি বলতে যেটা বোঝায়, যে কথাটা কিছুক্ষণ আগে উঠলো, ছাত্রলীগ যুবলীগকে যদি আমি ভাগ করি, অরিজিনাল যারা ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগ ছিল, এরা টাকার পিছনে ঘুরতো, নামের পিছনে ঘুরতো, নেত্রীদের সময় দেওয়ার পিছনে ঘুরতো। এদের এত সময় ছিল না কে টকশোতে কি বললো না বললো এগুলো নিয়ে মাথা ব্যথা করার। এটাকে আপনি ক্রেডিট হিসেবে দিচ্ছেন না? একটু মাঝখানে আমি ইন্টারফেয়ার করে আমি একটু মনিপুর পক্ষে কথা বলতে চাই। মানে এখন এটা একটা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, একটা মনিপুর সাবজেক্টটা।